যে প্রশ্নের উত্তর এতদিন খুঁজছিলেন সেটা পাওয়া গেছে, 12ই ফেব্রুয়ারি ভোট। কিন্তু এটাই কি শেষ প্রশ্ন? একদিকে যখন নির্বাচন ঘোষণা করছেন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার, তখন অন্যদিকে বিক্ষোভের আগুন কিন্তু জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। এই যে যারা বলছে যে আমরা চাই না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদের যে সংখ্যাটা, এবং যারা বলছে বিনা শর্তে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, তাদের যে সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে 1% ফারাক নেই। এটা আপনাকে বুঝতে হবে আগে, যে সাধারণ মানুষ কি বলছে। আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসুন, তাহলেও দেশের মানুষ মেনে নেবে যে না, নির্বাচন সুষ্ঠু হবে এবং ট্রান্সপারেন্টলি হবে। কি করে মানুষ বিশ্বাস করবে যে আপনাদের এই নির্বাচন ট্রান্সপারেন্টলি হবে? আর সেই জামায়াত এখন বলছে আওয়ামী লীগের, ঠিক আছে, যারা কর্মী সমর্থক রয়েছে তারা তো খুব ভালো, তারা ভুল করে আওয়ামী লীগ করতো, দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল, এখন তারা আমাদের ভোট দেবে। এতদিন সেখানে হিন্দু হত্যাযজ্ঞ চলছে, তখন তিনি এক কথাও বলেননি। তিনি এখন বলছেন জামায়াত বুঝে নিক যে একটা ধর্ম দিয়ে কিন্তু রাজনীতি করা যায় না, এবং ধর্ম বিক্রি করে জনগণের ভোট চাওয়া যায় না। তার কথা অনুযায়ী এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনও আওয়ামী লীগ লড়তে পারে। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আওয়ামী লীগের এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা কি থাকতে চলেছে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। যে প্রশ্নের উত্তর এতদিন পর্যন্ত খুঁজছিল বাংলাদেশবাসী, তার জবাব দিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল 12ই ফেব্রুয়ারি ভোট, এবং ওই একই দিনে হবে গণভোট। অর্থাৎ জুলাই সনদকে বাস্তবায়ন করতে আপনি ইচ্ছুক, হ্যাঁ কি না, এই দু ধরনের অপশন থাকবে আপনার ব্যালটে। যে কোনো একটি টিক দিয়ে আপনি ব্যালট বক্সে ফেলে দেবেন। অন্যদিকে পৃথক রঙের ব্যালট থাকবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আর এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। বিএনপি থেকে জামাতে ইসলাম, এনসিপি থেকে আরও ছোট ছোট যে দলগুলো রয়েছে, প্রত্যেকেই তারা তাদের প্রার্থী নির্বাচিত করতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে। ভাবছেন সবকিছুই এবার ঠিকঠাকভাবে হবে। যে প্রশ্নের উত্তর এতদিন খুঁজছিলেন সেটা পাওয়া গেছে, 12ই ফেব্রুয়ারি ভোট। কিন্তু এটাই কি শেষ প্রশ্ন? এটাই কি শেষ প্রশ্ন? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। নাকি এই 12ই ফেব্রুয়ারি ভোট ঘোষণার পর মাথাচাড়া দিয়েছে, আরো বড় হয়ে দাঁড়িয়েছে আরো একটি প্রশ্ন? কি সেই প্রশ্ন? সেই প্রশ্নটাই হলো, নির্বাচনে কি লড়বে আওয়ামী লীগ? কারণ এই আওয়ামী লীগ হচ্ছে সেই দল যেই দল 71-এ এই বাংলার মানুষকে একত্রিত করেছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দলে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে দলকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আজকের এই এপিসোড আমি শুরু করব, এবং এই এপিসোড শেষ পর্যন্ত দেখলে আপনারা এই উত্তর পেয়ে যাবেন। অনেক কানাঘুষো আপনারা শুনছেন, বিভিন্ন ভিডিও আসছে, এবং জাতীয় নির্বাচন কমিশন তারাও তাদের একটা বক্তব্য রেখেছে যে আওয়ামী লীগ লড়তে পারবে কি না পারবে না। কিন্তু আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আওয়ামী লীগের এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা কি থাকতে চলেছে। যদি আওয়ামী লীগ না লড়তে পারে, একান্তই লড়তে না পারে, তাহলে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে, তারা কোথায় ভোট দেবে? এটাও একটা বড় প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের আমি দেব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, অনেকেই আমি দেখছি বেশ কয়েকটি ভিডিওতে একাংশ লিখছেন যে আমি নাকি হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল। আমি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই যে কেউ আমাদের ফান্ড করে না, রণক্ষেত্রতে কেউ কোনো রকমভাবে ফান্ডিং করে না। তাই আমাদের কারোর পক্ষ নিয়ে কথা বলার কোনো দায় নেই। দালালি তো অনেক পরের কথা।
তারপরও আপনাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটাকে কাটিয়ে দেওয়ার জন্য আমি এই কথাটা বলতে চাই যে আপনারা এই মুহূর্তে বাংলাদেশে তাকিয়ে দেখুন এই মুহূর্তে কি চলছে। সেখানে একতরফা মৌলবাদী ভাবধারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যা বলে দিচ্ছেন সেটাই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এই যে একনায়কতন্ত্র, যেটা আপনারা ভাবতেন হাসিনা করতেন, এখন কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কি করছেন? সেটাও তো এক ধরনের একনায়কতন্ত্র। আপনারা আপনাদের সাংবাদিক বন্ধুদের জিজ্ঞাসা করুন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো খবর প্রকাশিত করতে পারে হ্যাঁ কি না? যখন আপনাদের ওখানে একতরফা একটা দলকে একদম তুচ্ছ করে দেওয়া হচ্ছে, একদম শেষ করে দেওয়া হচ্ছে, যে দলটা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত, তখন সেই দলটারও কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আপনারও জানা উচিত। তখনই সঠিক সাংবাদিকতা হয় যখন আপনি সব পক্ষের কথা একসঙ্গে তুলে ধরেন। শুধু একতরফা কথা আপনি তুলে ধরে সেটাকে সাংবাদিকতা বলে না। আর সেই কারণেই আমি চেষ্টা করি, যার কথা আপনারা কোথাও থেকে শুনতে পান না, কেউ তাদের খবর ছাপে না, আমি তাদের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এটুকুই ব্যাস। কারোর হয়ে দালালি করতে হয় না আমাদের। আপনারা কমেন্ট করছেন, খুব ভালো লাগছে, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখছি আপনারা ভিউ দেখছেন, ভিডিও দেখছেন, লাইক করছেন না, শেয়ার করছেন না, আর 5টা মানুষের কাছে পৌঁছচ্ছে না সেই ভিডিও। কিন্তু আমাদের পরিশ্রমটা অনেকটা করতে হয়। এই সমস্ত যা রিপোর্ট আপনাদের দেখায়, যে সমস্ত তথ্য তুলে ধরে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করি, এর জন্য কিন্তু পরিশ্রম অনেকটা। যদি একটুও আপনাদের মনে হয় যে এই তথ্য আরও অন্যদের কাছে পৌঁছানোটা দরকার, এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, অবশ্যই শেয়ার করুন। এবং আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই তার আগে এই ভিডিওটা লাইক করে দিন। একটা লাইক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, অনেক কথা বলে ফেললাম, এবার শুরু করা যাক আজকের বিষয়, যে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কি লড়বে, হ্যাঁ কি না, আর লড়লে কিভাবে লড়বে। বুঝতে পারছেন, এখানেও ফান্ডা আছে। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে আমি নারায়ণ। দেখুন, প্রথম স্লাইডেই কি রেখেছি আমি, যেটা খবর হয়েছে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বাংলাদেশে, এবং একই সঙ্গে হবে গণভোট। ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন ও গণভোট যা যা আছে এই তফসিলে বিবিসি বাংলায় হেডলাইন করেছিল, এবং সেখানে সিইসি AMM নাসির উদ্দিন তার বক্তব্য তুলে ধরে এই আর্টিকেলটা বিবিসি বাংলা ছেপেছিল। তাতে কি লেখা আছে? বলছে, আগামী বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি AMM নাসির উদ্দিন। ভাষণে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন সিইসি। একদিকে যখন নির্বাচন ঘোষণা করছেন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার, তখন অন্যদিকে বিক্ষোভের আগুন কিন্তু জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। কিসের বিক্ষোভ, কেন বিক্ষোভ? দেখুন, প্রথম আলো খবর করেছে, তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের মশাল মিছিল। প্রথমত, এখনো বাংলাদেশে এই শব্দ ব্যবহার করা হয় আওয়ামী লীগ শব্দ বন্ধ উচ্চারণ করার আগে বা লেখার আগে, কিন্তু আপনাদের আমি প্রমাণ তুলে ধরে দেখিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্বীকার করতে পারছেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ। বিশ্বের বাজারে বিলেতি সংবাদ মাধ্যমে তিনি গিয়ে বলে আসছেন যে নিষিদ্ধ তো নয় আওয়ামী লীগের শুধু কার্যক্রম স্থগিত, তারা যে কোনো মুহূর্তে কার্যক্রম শুরু করতে পারে, এবং তার কথা অনুযায়ী এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনও আওয়ামী লীগ লড়তে পারে। কেন বলছি দেখুন, বলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের নিযুক্ত নির্বাচন কমিশনকে অবৈধ বলল বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ঘোষণা করেছিলেন আগামী 12ই ফেব্রুয়ারি একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে না বলেও বিবৃতিতে বলা হয়েছিল। তারপরেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল একটি বিবৃতিতে নির্বাচনী তফসিল মানে নির্ঘণ্ট প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেছে। আওয়ামী লীগ ইতিমধ্যেই দলগতভাবে এই তফসিল
তারা মানছে না, তারা এই তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা করেছে। তার মানে যে 12ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে সেটা তারা এই মুহূর্তে মানছে না। কেন মানছে না তার কারণ বিবৃতিতে বলা হয়েছে যে নিষিদ্ধ, কোট আনকোট নিষিদ্ধ আওয়ামী লীগ নাকি তাতে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু কেন, কি কারণে পারবে না? আপনি তো বলছেন নিষিদ্ধ নয়, অথচ আপনি দেখবেন একটা কথা বলছি, এই মুহূর্তে যে প্রধান উপদেষ্টার সরকার রয়েছে, সরকারের অন্যান্য যারা উপদেষ্টা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করুন, যে কাউকে জিজ্ঞাসা করুন এই সরকারের, তারা বলবে আমরা তো কিছু জানি না বাবা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জাতীয় নির্বাচন কমিশন, আমাদের কোনো হাত নেই এতে। নির্বাচন কমিশনারকে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা বলবেন না প্রধান উপদেষ্টা, এই যে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তারা বলছে আওয়ামী লীগকে চায় না, সেই কারণে তাদের যে কার্যক্রম তারা ক্ষমতায় থেকে মানুষ হত্যা করেছে এমন অভিযোগ দিয়ে দিচ্ছে। কিন্তু যারা হত্যা করলো অ্যাকচুয়ালি, যাদের হাতে কামান ছিল অ্যাকচুয়ালি, তারা কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের কোলে বসে পড়েছেন। বুঝতে পারলাম? এবার দেখুন আওয়ামী লীগ লড়ছে না, সেই কারণে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ করে এই যে মশাল মিছিলের আয়োজন করা হয়। শুধু শরীয়তপুরে নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের দিকে দিকে দেখুন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ হরতাল চালিয়ে যাচ্ছে। মশাল মিছিল, এই ধরনের বিক্ষোভ হরতাল কর্মসূচি তারা পালন করে যাচ্ছে ইতিমধ্যেই, এবং এটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না বলবে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রথম আলো বলছে, একটা সমীক্ষা হয়েছিল এই নির্বাচন ঘোষণার আগেই, একটা সমীক্ষা করেছিল প্রথম আলো, সেখানে বলা হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%। প্রথমত আপনাদের বলে রাখি, এই ধরনের সমীক্ষা কিন্তু দেশে যদি 10 কোটি মানুষ থাকে প্রত্যেকের মতামত নেওয়া হয় না, বুঝতে পারছেন? বড় জোর 100 থেকে 200 জন, বড় জোর 1000 থেকে 2000 জন, 1 লাখ পর্যন্ত যায় না। মানে আমি ধরে নিলাম কয়েক হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই বিষয়ে, এই প্রশ্নগুলো রাখা হয়েছিল যে আপনি কি আওয়ামী লীগকে চান যে এই ভোটে লড়ুক, এই ত্রয়োদশ নির্বাচনে লড়ুক? তারা সেই মতে জবাব দিয়েছে। এরকম কয়েকটা স্যাম্পল থেকে এই ধরনের রিপোর্ট উঠে এসছে, যেটা প্রথম আলো লিখছে যে 28% মানুষ বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা এটা চাই না। শর্তহীন এবং শর্তযুক্তভাবে প্রায় 69% মানুষ বলছে আওয়ামী লীগ বাংলাদেশে এই ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করুক। বুঝতে পারছেন? আমি বলছি না, প্রথম আলো বলছে। প্রথম আলো এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যমের মধ্যে একটি। তারা এই সমীক্ষা করে বলছে যে 69% মানুষ চায় আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ নিয়ে মনোভাব কি? আগামী সংসদ নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি? প্রশ্ন ছিল এইটা। এই ধরুন আপনি যেমন গণভোট দিতে যাবেন 12ই ফেব্রুয়ারি, যে জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনি কি ইচ্ছুক, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। তারপর 4টে ক্যাটাগরি থাকবে, আপনি ওই 4টে ক্যাটাগরি পড়ে প্রশ্নের উত্তরে হ্যাঁ কি না টিকচিহ্ন দিয়ে দেবেন। এরকমই কিছু একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি? এই প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছিল প্রথম আলো। তারপর আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত নয় এমন মত দিয়েছে 28.2% মানুষ, আর বিনা শর্তে অথবা বিভিন্ন শর্তে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে 69.2% মানুষ বলছে মানুষ নিতে দেওয়া উচিত নয়, বলছে 28.2% মানুষ। বিনা শর্তে অংশ নিতে দেওয়া উচিত বলছে 27.8% মানুষ। মানে বুঝতে পারছেন, 1%-এরও ডিফারেন্স নেই। এই যে যারা বলছে যে আমরা চাই না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদের যে সংখ্যাটা, এবং যারা বলছে বিনা শর্তে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, তাদের যে সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে 1%-এরও ফারাক নেই। এটা আপনাকে বুঝতে হবে আগে, যে সাধারণ মানুষ কি বলছে, সরকার কি বলছে, প্রশাসন কি বলছে, নির্বাচন কমিশন কি বলছে, সেগুলো পরের কথা। তার কারণ হচ্ছে একটা দেশ তৈরি হয় দেশের বাসিন্দাদের নিয়ে। দেশের বাসিন্দারাই যদি না থাকে, তাদের মতামতেরই যদি গুরুত্ব কোনো না থাকে, তাহলে সরকারেরও কোনো গুরুত্ব নেই, নির্বাচন কমিশনেরও কোনো গুরুত্ব নেই, আপনার কোর্টেরও কোনো গুরুত্ব নেই। তার কারণ সাধারণ মানুষ আপনাদের বর্জন করছে।
এটা আপনাকে বুঝতে হবে। এবার বলছে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে ও দলীয় সংস্কার করলে অংশ নিতে দেওয়া উচিত। এটা একটা শর্ত চাপানো হয়েছে যে যারা দায়ী, যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জুলাই বিপ্লবে যারা অভিযুক্ত, এরকম ধরনের যারা রয়েছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে, এবং পুরো যে সিস্টেম, এই সিস্টেমটা সংস্কার করতে হবে আওয়ামী লীগের ভেতরে। এরকম বলছে 26% মানুষ বলছে এরকম যদি করে তাহলে আওয়ামী লীগ ভোটে লড়ুক, আমাদের কোনো আপত্তি নেই। এবার বলছে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে অংশ নেওয়া উচিত, এরকম বলছে 14.8% মানুষ। যারা বলছে জুলাই বিপ্লব যেটা করেছেন শেখ হাসিনা, তিনি অকপটে আসুন, কিংবা আওয়ামী লীগের যারা রয়েছে তারা অকপটে আসুক, এসে বলুক যা করেছি ভুল করেছি, জাতি আমাদের ক্ষমা করে দাও, তাহলে 14% মানুষ বলছে তারা 14.8, প্রায় 15% মানুষ বলছে এইটা যদি করে, ভুল স্বীকার যদি করে তারা, তাহলে তারা আওয়ামী লীগ ভোটে লড়ুক। আচ্ছা, নিশ্চিত নই, যারা বলতে পারিনি, যে জানি না কি দরকার, কেন বলতে যাব। আচ্ছা, শর্ত দিয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, এরকম বলেছে 0.4% মানুষ। আগে বিচার তারপর অংশগ্রহণ, এরকম কথা বলেছে 0.1% মানুষ। আর সুযোগ দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ লড়ুক না, দেখি না কি হয়, মানুষ ভোট দেয় কিনা, এই ধরনের কথা বলেছেন 0.1% মানুষ। তার মানে বুঝতে পারছেন আওয়ামী লীগ যে লড়বে না, এই কথাটা দেশের মানুষই বিশ্বাস করতে পারছে না। তারাও কিন্তু চাইছে আওয়ামী লীগ ভোটে লড়ুক। কিন্তু দেখুন, এই নির্ঘণ্ট ঘোষণার পর, এই তফসিল ঘোষণার পর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কিন্তু তারা পরিষ্কার বলেছে এই ধরনের অগণতান্ত্রিকভাবে একটা নির্বাচন কমিশন চলতে পারে না। কমিশন তো রে ভাই, ওটা তো আর সরকার নয়, সরকার অগণতান্ত্রিকভাবে চলে, আমরা দেখেছি রাজনৈতিক পার্টির অঙ্গুলি হেলনে অনেক সরকার চলে, কিন্তু নির্বাচন কমিশন তো চলতে পারে না, ওটা তো একটা স্বাধীন সংস্থা। তাহলে দেখুন কি বলছে এই বিজ্ঞপ্তিতে, বলছে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশন ঘোষিত, অবৈধ তফসিল প্রত্যাখ্যান করে বাংলাদেশ ছাত্রলীগের এই বিবৃতি। মানে যে সরকার, সেই সরকারও অবৈধ। আচ্ছা, সেই সরকারের অধীন যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনও অবৈধ। আর সেই নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে নির্বাচনের, সেই তফসিল তাহলে কি হবে? বৈধ হবে? স্বাভাবিক অবৈধ। এটাই বলছে বাংলাদেশ ছাত্রলীগ। তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগের উপর বেআইনিভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সকল রাজনৈতিক দলের উপর প্রত্যক্ষ পরোক্ষ লিখিত অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলার অবসান ঘটাতে হবে। ছাত্রদের উপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক শাস্তি বাতিল করতে হবে। সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে এবং একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অবৈধ ইউনূস সরকারকে অপসারণ করে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাদের মূল বক্তব্য হচ্ছে যে এইটা কখনোই হতে পারে না। এতদিন ধরে একটা অন্তর্বর্তী সরকার চলার পর সেই সরকার একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারে না। আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসুন, তাহলেও দেশের মানুষ মেনে নেবে যে না, নির্বাচন সুষ্ঠু হবে এবং ট্রান্সপারেন্টলি হবে। কি করে মানুষ বিশ্বাস করবে যে আপনাদের এই নির্বাচন ট্রান্সপারেন্টলি হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, সবার অংশগ্রহণ থাকবে? কিন্তু আপনি বিশ্বাস করবেন না। নির্বাচন কমিশনার তিনি কিন্তু তফসিল ঘোষণার সময় এই কথা বলেছেন যে আমি চাই দেশের প্রতিটা রাজনৈতিক দল এই ভোটে অংশগ্রহণ করুক। কিরকম হিপোক্রিসি ভাবুন। এবার দেখুন 4 নম্বরে বিবিসি বাংলা করেছে যে আওয়ামী ভোট ব্যাংক দখলে জামায়াত, এনসিপি, বিএনপির তৎপরতা। প্রত্যেকটা দল বুঝতে পেরে গেছে যে আওয়ামী লীগ ভোটে লড়তে পারবে না, 12ই ফেব্রুয়ারি ভোট। তাহলে টার্গেট কি তাদের? তাদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, তাদের ভোটটা নিজেদের দিকে আনতে হবে। আর যে কারণে জামায়াত এখন আওয়ামী লীগের প্রশংসা হয়তো করছে না, শেখ পরিবারের প্রশংসা হয়তো করছে না, কিন্তু আওয়ামী লীগের হয়ে যারা কাজ করতো তাদের ভুড়ি ভুড়ি প্রশংসা করছে। ভুড়ি ভুড়ি 5ই আগস্ট 2024 নাকি কথাই বলছে না। মানে আওয়ামী লীগের যে দোষে আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে, শেখ হাসিনাকে বিতাড়িত হয়ে, সেই দোষ নিয়ে আর জামায়াতে ইসলাম কথাই বলছে না। অথচ দেখুন চারিদিকে হিন্দু খুন করে বেড়াচ্ছে। আমি বলছি না, গত এপিসোডে আপনাদের প্রমাণ দিয়ে দেখিয়েছি।
প্রমাণ দিয়ে দেখিয়েছি যে রংপুরে কি হয়েছে। একজন মুক্তিযোদ্ধা দম্পতি, তার নলি কেটে খুন করা হয়েছে দুজনকেই বাড়ির মধ্যে, আর তার সঙ্গে জামায়াতের নাম ওতপ্রোতভাবে জড়িত। আর সেই জামায়াত এখন বলছে আওয়ামী লীগের, ঠিক আছে যারা কর্মী সমর্থক রয়েছে তারা তো খুব ভালো, তারা ভুল করে আওয়ামী লীগ করতো, দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল, এখন তারা আমাদের ভোট দেবে। এনসিপিরও একই কথা, গোপালগঞ্জে গিয়ে ভাঙচুর করে এসছে, দাদাগিরি করে এসছে, সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে গিয়েছিল এই এনসিপি, আর আজকে বলছে না আওয়ামী লীগের কর্মী সমর্থকরা খুব ভালো, তারা আমাদের ভোট দেবে। আর এই বিষয়টা আমি বলছি না, আমি না, কে বলছেন দেখুন, বলছে সালাউদ্দিন, ইনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, ইনি এই মুহূর্তে হচ্ছেন বিএনপির কেয়ারটেকার, বুঝতে পারছেন। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না এই নিয়ে একটা দোলাচল রয়েছে, আর সেই মধ্যিখানে দাঁড়িয়ে এই সালাউদ্দিন আহমেদ এখন বিএনপির কেয়ারটেকার, তার নির্দেশেই দলটা চলছে এবং তার সঙ্গে তারেক রহমানের কথা হয়। আচ্ছা, তারেক রহমান কি দেশে ফিরবে না? 12ই ফেব্রুয়ারি কি তিনি ভোটে লড়বে না? কখন ফিরবে, আর কবে ফিরবে? ভোট ঘোষণা হয়ে গেল। এখানেও অনেক জটিল বিষয় রয়েছে, অত সহজ নয় বিষয়টা। আপনাদের কথা দিলাম, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিভাবে ফিরবে, কোথায় বাধা এবং বাধাটা কিভাবে কাটাবে, এই বিষয়টা নিয়ে আপনাদের একটা এপিসোড দেব। বিশাল বড় বিষয়, অত সহজ নয়, তবুও আমি চেষ্টা করব আপনাদের সহজ করে বোঝানোর যে তারেক রহমানকে কিভাবে দেশে ফেরানো যায় এই বিষয়টা। তার আগে দেখুন সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন, তিনি বলছেন আওয়ামী লীগের ভোট পেতে তাদের বিরুদ্ধে কিছু কথাই নাকি বলছে না একটি দল। কার কথা বলছেন ইনি? কোন দলের কথা বলতে পারেন? আপনাদের কি মনে হয়? বলছেন দেখুন, বলছে একটি দলকে ইঙ্গিত করে সালাউদ্দিন আহমেদ বলেন ইনিয়ে বিনিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল? বুঝতে পারছেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন জামায়াত, আমি বলে দিচ্ছি এই একটি দল তিনি বলেছেন, এটা জামায়াতকে বলছেন। তিনি বলছেন জামায়াত নাকি এখন ইনি বিনিয়ে বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। জামায়াত যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকে তাহলে তার প্রশ্ন, ওই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল? বুঝতে পারছেন, জনগণের সামনে কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা সব বেকার, আমরা কিছু করিনি, আওয়ামী লীগও কিছু করেনি, এবং আওয়ামী লীগ থেকে ভেঙে পড়ে যে বিএনপি হয়েছে সেই বিএনপিরও কোনো হস্তক্ষেপ নেই। কারা করেছে মুক্তিযুদ্ধ? জামায়াত ইসলাম করেছে, এটাই বলছেন, আমি বলছি না, সালাউদ্দিন আহমেদ বলছেন। বলছে জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির নেতা বলেন ধর্ম বিক্রি করে জনগণের কাছে ভোট চাওয়া যাবে না, বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এতদিন বাদে হুঁশ ফিরেছে, এতদিন সেখানে হিন্দু হত্যাযজ্ঞ চলছে, তখন তিনি এক কথাও বলেননি, তখন টু শব্দটি করেননি। এখন তিনি যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, মানুষের ভোট পেতে হবে, তাদের সমর্থন পেতে হবে, তাই এখন মিষ্টি মিষ্টি কথা ফুটেছে মুখে। তিনি এখন বলছেন জামায়াত বুঝেনি যে একটা ধর্ম দিয়ে কিন্তু রাজনীতি করা যায় না এবং ধর্ম বিক্রি করে জনগণের ভোট চাওয়া যায় না। এতদিন আপনি কি করেছেন মশাই? এখন যে চলছে, আপনি রংপুর কাণ্ড নিয়ে নিন্দে প্রকাশ করেছেন, চট্টগ্রামে যেটা চলছে তা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন, আমি জানতে চাই। অথচ যখন ভোটের প্রসঙ্গ চলে আসছে তখন তিনি ধর্ম নিয়ে কথা বলছেন, আর যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তখন তিনি টু শব্দটি করছেন না, চুপ করে আছেন। কেমন হিপোক্রিসি ভাবুন, কেমন হিপোক্রিসি। এবার দেখুন, বলছে আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে আসতে পারবে না। কে বলেছে? প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট যে আওয়ামী লীগ কোনোভাবেই এই নির্বাচনে লড়বে না, আমরা লড়তে দেব না, দেখি কিভাবে লড়ুক। অতই সহজ বিষয়টা, অতই সহজ। দেখুন, আমি কিছু বলছি না, আপনাদেরই পত্রিকা আমাদের সময় .com তারা একটা খবর ছেপেছে, সেই খবরটা আমি খুঁজছিলাম, আমি ইন্ডিয়ান মিডিয়া আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, এরকম অনেক আমাদের খবর রয়েছে যেখানে এই ধরনের খবর পাওয়া যায়, যেটা ঘটেছে, যেটা বাস্তব, সেটা তো পাবোই অবশ্যই, সেটা ইন্ডিয়ান মিডিয়াতে ভুরি ভুরি রয়েছে, কিন্তু আমি রাখিনি। আমি রেখেছি আপনাদের একটি সংবাদ মাধ্যম, তারা কি খবর ছেপেছে এটা নিয়ে রেখেছি। তারা বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে দিল্লির চাপ। কাদের হেডলাইন এটা? আমাদের সময় .com-এর হেডলাইন। তারা বলছে শ্রীলঙ্কা নেপালের নজির দেখিয়ে অন্তর্বর্তী সরকারকে বার্তা ভারতের। বড় চাপ,
বুঝতে পারছেন কি বলেছে, কি রয়েছে এই খবরটায় দেখুন। বলছে বাংলাদেশের মতোই ওই দুটি দেশে জেনজি নেতৃত্বের আন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতন ঘটেছিল। কয়েকদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকেও এই বিষয়টা তুলে ধরেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তাছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ে এই বার্তাটি ঢাকার কাছে তুলে ধরা হচ্ছে। কি কথা সেটা? কথা হলো এটাই যে শ্রীলঙ্কা, নেপালে সেখানেও হয়েছে বিক্ষোভ, সেখানেও যে দল ছিল ক্ষমতায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই বলে কি সেখানে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ওই যে বিতাড়িত দল তারা অংশগ্রহণ করেনি? মানে এটা কেমন হলো বিষয়টা? সেই দল তো সেই দেশেরই রাজনৈতিক দল একটা, তাকে কিভাবে এইভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়? তাহলে তো আপনার দেশে গণতন্ত্রটাই দূরে সরে গেছে বলে ধরে নিতে হয়, তাই না? বুঝতে পারছেন, শ্রীলঙ্কা আর নেপালেও একই ঘটনা ঘটেছে, একই রকমভাবে বিপ্লব হয়েছে, কিন্তু সেখানকার দিকে তাকিয়ে দেখুন শ্রীলঙ্কা তো নির্বাচন হয়ে গেছে, সেখানে কি ওই রাজাপাক্সের দল কিংবা প্রধানমন্ত্রী যিনি ছিলেন সেই দল তারা কি অংশগ্রহণ করেনি? আপনি বলতে পারবেন? তাহলে আওয়ামী লীগকে কীভাবে এইভাবে সরিয়ে দেওয়া যায়? কীভাবে সরিয়ে দেওয়া যায়? বলছে অন্যদিকে বাংলাদেশের, এটা কে বলেছিল? অজিত দোভাল খলিলুর রহমানকে বলেছিলেন যখন খলিলুর রহমান দিল্লিতে এসেছিলেন অজিত দোভালের সঙ্গে দেখা করতে, সেই সময় এই কথা হয়ে গিয়েছিল। সেই সময়ই, তখন নির্বাচন ঘোষণা পর্যন্তও হয়নি। বুঝতে পারছেন? বলছে অন্যদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বরাবরই ঘোষিত অবস্থান হলো এই নির্বাচন শুধু সুষ্ঠু ও অবাধী নয়, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হওয়াটাও জরুরি। ভারতের এই বক্তব্যকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করেছেন এবং বলছেন ভারত চায় ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ কোনো না কোনো আকারে লড়ার সুযোগ পাক। এটা কোনো ভারতীয় সংবাদ মাধ্যম বলছে না, এটা বাংলাদেশি সংবাদ মাধ্যম বলছে, আর এটাই বাস্তব কথা। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশকে আপনি জিজ্ঞাসা করুন তারা কি বলবে? তারা বলবে না, সেখানে যে কটা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকেই লড়ুক। যেখানে জাতীয় নির্বাচন কমিশনার তিনি নিজে বলছেন যে নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দল এই ভোটে যাতে অংশগ্রহণ করে। বুঝতে পারছেন? তাহলে তো হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তাহলে তো হবে অংশগ্রহণমূলক নির্বাচন। না হলে আপনি নিজের নির্বাচন নিজেই লড়ে নিলেন, এটা কেমন নির্বাচন ভাই? কেমন নির্বাচন এটা? আপনারাই অভিযোগ করেন নাকি গত 15 বছর আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করেছে। তাহলে আপনারা যখন ক্ষমতায়, আপনারা যখন এসছেন, একটা সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন করার দায়িত্ব আপনারা পেয়েছেন, তখন আপনারাও কেন আওয়ামী লীগের পথেই চলছেন আপনাদের কথা মতন? আমার এই প্রশ্ন রয়েছে, উত্তর দিন, উত্তর দিন যদি বুকে সাহস থাকে। বলছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল বাংলাদেশের পরবর্তী নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও অবাধ হবে। ভারত এখনও সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। কি করে পারবে? কারণ আওয়ামী লীগ নাকি ভোটে লড়তে পারবে না, এমনটা আবার বিবৃতি দেওয়া হয়েছে। এই যে প্রেস সচিব তিনি বলছেন যে কোনোভাবেই লড়তে পারবে না আওয়ামী লীগ, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, শফিকুল আলম তিনি বলছেন। তাহলে কি করে নিশ্চিত হবে ভারত? এবার ভারত কেন, পৃথিবীর কোনো দেশই নিশ্চিত হতে পারবে না, রাষ্ট্রসংঘ পর্যন্ত নিশ্চিত হতে পারবে না যে সেখানে বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। তাছাড়া আওয়ামী লীগ যদি ভোটে লড়তে না পারে তাহলে ভারতের চোখে অন্তত সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটাও তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন। কে এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের ভোটে, এই ভোটে অংশগ্রহণ না করে তাহলে এই ভোটটাকে ভারত জাতীয় নির্বাচন বলে গণ্য করবে না, রাষ্ট্রসংঘও করবে না। আপনারা নিজেদের নির্বাচন নিজেরা লড়বেন, নিজেরা জিতবেন, নিজেরা আনন্দ করবেন। বুঝতে পারছেন? সাধারণ মানুষকে ভুল বোঝাবেন, কিন্তু এই নির্বাচন কোনো মর্যাদা পাবে না বিশ্বের কাছে, বরং আপনাদের দেশটা আরও তলানিতে গিয়ে ঠেকবে। আপনারা কি চান এটা? যদি না চান তাহলে এখন কি করেছে, এখন সবাই চাইছে কর্মী সমর্থকদের, আওয়ামী লীগ ভোটে লড়বে না, কর্মী সমর্থকদের আমাদের ভোট দেওয়াবো, তাদেরকে ভালো বলি। কিন্তু শুনে রাখুন, যারা এই ধরনের দিবাস্বপ্নে ভুগছেন তাদের জন্য আমি এই কথাটা বলছি। শেখ হাসিনা তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আপনি বলবেন আপনি হাসিনার দালাল, তাই আবার হাসিনার কথা বলছেন না, সবার কথা তো বলতে হবে। আমি যে শফিকুল আলমের কথাও তো বললাম, প্রেস সচিব, সেটা তো বলেন না যে আমি শফিকুল আলমের দালাল,
সেটা তো বলেন না। হাসিনার কথা তো আপনারা কেউ বলেন না, তাই আমাকে বলতে হয়। তিনি আগে থেকেই এই মেসেজ তার কর্মী সমর্থকদের দিয়ে রেখেছেন, যদি আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই ভোট বয়কট করবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তারা কাউকে ভোট দেবে না, ঘরে বসে থাকবে 12ই ফেব্রুয়ারি ভোটের দিন। আপনি দাদাগিরি করতে পারেন, সেখানে গিয়ে গুলি চালাতে পারেন, লাঠি সোটা বোমা নিয়ে আপনি তাদের হামলা করতে পারেন, দুটো প্রাণ কেড়ে নিতে পারেন, কিন্তু স্বাধীনতা কারোর কেড়ে নিতে পারেন না। এটা মাথায় রাখবেন। আমার এই পর্যালোচনা আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি একটাও ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। লাইক করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভীষণ পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পর্যন্ত পৌঁছে যায় আমার এই ইনফরমেশন। আজকের মতন এই পর্যন্ত। দেখতে থাকুন রণক্ষেত্র।